শিক্ষার্থীবৃন্দ, একটু ভাবো তো, আমরা যখন একদম ছোট একটা শিশু হিসেবে পৃথিবীতে আসি, তখন কি আমরা জানতাম কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কার সাথে কেমন ব্যবহার করতে হয়, কিংবা সমাজের নিয়মগুলো কি? নিশ্চয়ই জানতাম না। একটি অবুঝ শিশু যেভাবে আস্তে আস্তে তার পরিবার, বন্ধু আর চারপাশের পরিবেশ থেকে সমাজের নিয়ম কানুন ও ভালো মন্দ চিনে একজন আদর্শ মানুষ হয়ে ওঠে, সেই জাদুকরী প্রক্রিয়ার নামই হল সামাজিকীকরণ। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক শিশু আছে, যাদের এই সুন্দরভাবে বেড়ে ওঠার পথটা মোটেও সহজ নয়। কেউ শিকার হচ্ছে অভাবের, কেউ বা জড়িয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে। আজ আমরা বইয়ের ৪৯ নম্বর পৃষ্ঠা খুলে জানব, কিভাবে আমরা সমাজে ডানা মেলে বড় হই, আর আমাদেরই বয়সী শ্রমজীবী বন্ধুদের প্রতি আমাদের দায়িত্ব ঠিক কতখানি। চলো, বইয়ের পাতায় চোখ রাখা যাক। সপ্তম অধ্যায়, শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা, সামাজিকীকরণ। শিশুর বেড়ে ওঠা শুরু হয় পরিবার থেকে। পরিবারের গণ্ডি পার হয়ে শিশুকে নতুন নতুন পরিবেশের সঙ্গেও খাপ খাওয়াতে হয়। নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ। তবে সমাজে বেড়ে ওঠার ক্ষেত্রে শিশুর বিভিন্ন ধরনের বাধা বা প্রতিবন্ধকতাও রয়েছে। এসব প্রতিবন্ধকতার উত্তরণ অতি জরুরি, অন্যথায় মানসিক সমস্যা নিয়ে শিশুদেরকে বেড়ে উঠতে হবে। এই অধ্যায়ে আমরা সমাজে শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানব। এই অধ্যায় শেষে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার ধারণা ও এর প্রভাব ব্যাখ্যা করতে পারব। সামাজিকীকরণের মাধ্যম ও এর গুরুত্ব বর্ণনা করতে পারব। শিশুশ্রমের ধারণা, কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারব। শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব কী হওয়া উচিত তা বর্ণনা করতে পারব। সামাজিকীকরণের মাধ্যমে মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নে যোগ্যতা অর্জন করব। শ্রমজীবী শিশুর অধিকার ও অন্যান্য বিষয়ে সচেতন হব। পাঠ ১, সামাজিকীকরণ ও সমাজজীবনে এর প্রভাব। সমাজে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে উঠি, সামাজিক জীব হিসেবে পরিচিতি লাভ করি। সমাজ থেকে আমরা যা শিখি সেটা আমাদের সামাজিক শিক্ষা। এই শিক্ষার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। শিশু যখন জন্মগ্রহণ করে, তখন থেকেই শিশুর প্রাথমিক অভাব পূরণ করে তার মা। এই কারণে মা শিশুর অনুকরণীয় আদর্শে পরিণত হয়। কিছুকাল পরে শিশু বাবাসহ অন্যান্য মানুষের উপস্থিতি উপলব্ধি করে এবং তার সামাজিক সম্পর্কের গণ্ডি আরও বিস্তৃত হয়। পরবর্তীকালে শিশু প্রতিবেশী, সমবয়সী, খেলা ও পড়ার সাথী এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাহনের মাধ্যমে সামাজিক জীবে পরিণত হয়। এভাবে শিশু আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, দায়িত্ব, কর্তব্য, সহনশীলতা ইত্যাদি গুণাবলী আয়ত্ত করে সামাজিক জীব হিসাবে ভূমিকা পালনে উৎসাহিত হয়। সমাজজীবনে সামাজিকীকরণের প্রভাব অনেক। এই প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। এই প্রক্রিয়া শিশুকে সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতেও শেখায়। যেমন আমাদের সমাজ প্রত্যাশা করে, নারী পুরুষ সকলেই একে অন্যের কাজে সাহায্য সহযোগিতা করবে। এই কাজে আমরা অভ্যস্ত হলে সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করা হবে। সামাজিকীকরণ শিশুর জীবনে প্রয়োজনীয় দক্ষতারও বিকাশ ঘটায়। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে শিশু নিজ জীবনের অনেক ঝুঁকি ও সমস্যা মোকাবিলা করতে পারে। কাজ ১, শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। কাজ ১ এর উত্তর, শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া। নিচে পাঠ্যবইয়ের আলোকেই শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়াটি সহজ ও সুন্দরভাবে ব্যাখ্যা করা হল। সামাজিকীকরণ কি? মানুষ জন্মগতভাবে সামাজিক জীব হলেও জন্মের পরপরই সে সমাজের সব নিয়মকানুন জানত না। যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শ ইত্যাদি সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের একজন উপযুক্ত ও দায়িত্বশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাকে সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণ কোনো সাময়িক বিষয় নয়, এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকে। শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ার ধাপ ও মাধ্যমসমূহ।
একটি শিশু ধাপে ধাপে বিভিন্ন পরিবেশ ও মাধ্যমের সংস্পর্শে এসে সামাজিক মানুষে পরিণত হয়। ১. পরিবার ও মা। প্রাথমিক ধাপ। শিশুর সামাজিকীকরণের প্রথম ও প্রধান কেন্দ্র হল পরিবার। শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার সব প্রাথমিক ও মৌলিক অভাব পূরণ করেন তার মা। এই কারণে মাই শিশুর প্রথম শিক্ষক এবং অনুকরণীয় আদর্শে পরিণত হন। মায়ের মাধ্যমেই শিশুর সামাজিক সম্পর্কের সূচনা হয়। ২. বাবা ও পরিবারের অন্যান্য সদস্য। কিছুকাল পর শিশু তার বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতি ও স্নেহ ভালোবাসা উপলব্ধি করতে শেখে। এর ফলে তার সামাজিক সম্পর্কের গণ্ডি পরিবারে আরও একটু বিস্তৃত হয়। ৩. প্রতিবেশী ও সমবয়সী সাথী। পরিবারের গণ্ডি পার হয়ে শিশু যখন একটু বড় হয় তখন সে প্রতিবেশী, সমবয়সী খেলা ও পড়ার সাথী এবং আত্মীয় স্বজনদের সংস্পর্শে আসে। তাদের সাথে মেলামেশার মাধ্যমে শিশু আদান প্রদান ও সহমর্মিতার গুণাবলী অর্জন করে। ৪. সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। পরবর্তীতে বিদ্যালয়, খেলার মাঠ এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক বাহনের মাধ্যমে শিশু সমাজের বৃহত্তর রীতিনীতি ও সংস্কৃতির সাথে পরিচিত হয়। সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব ও গুরুত্ব। শিশুর সুস্থ ও সুন্দর বিকাশে এবং সমাজ জীবনে এই প্রক্রিয়ার প্রভাব অপরিসীম। আদর্শ ও মূল্যবোধ গঠন। এই প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের রীতিনীতি, দায়িত্ব কর্তব্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মতো মানবিক ও সামাজিক গুণাবলী আয়ত্ত করে। যোগ্য ও দায়িত্বশীল নাগরিক তৈরি। সামাজিকীকরণ শিশুকে সমাজের একজন যোগ্য, সচেতন ও দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে উঠতে সরাসরি সহায়তা করে। সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ। প্রতিটি সমাজের নিজস্ব কিছু নিয়ম ও প্রত্যাশা থাকে, যেমন নারী পুরুষ নির্বিশেষে একে অপরকে কাজে সাহায্য করা। সামাজিকীকরণ শিশুকে সমাজের সেই প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে শেখায়, যা সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। দক্ষতা ও আত্মরক্ষা। এটি শিশুর মনের ভেতর প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটায়। এই অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে শিশু বাস্তব জীবনের বিভিন্ন ঝুঁকি, বাধা ও সমস্যা সফলভাবে মোকাবিলা করতে পারে। সংক্ষেপে বলা যায়, সামাজিকীকরণ হল শিশুর ডানা মেলার প্রক্রিয়া। পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন উপাদানের সাথে খাপ খাইয়ে চলার মাধ্যমেই একটি অবুঝ শিশু একসময় সমাজের আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। কাজ ২. সামাজিকীকরণের বাহনগুলোর একটি তালিকা প্রস্তুত করো। কাজ ২ এর উত্তর: সামাজিকীকরণের বাহনগুলোর তালিকা। আপনার দেওয়া পাঠ্যাংশের আলোকে শিশুর বেড়ে ওঠা এবং সমাজজীবনে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সামাজিকীকরণের বাহনগুলোর একটি তালিকা নিচে প্রস্তুত করা হল। সামাজিকীকরণের বাহনসমূহের তালিকা। ১. মা। শিশুর সামাজিকীকরণের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। জন্মের পর শিশুর প্রাথমিক অভাব পূরণের মাধ্যমেই মায়ের সাথে প্রথম সামাজিক সম্পর্ক তৈরি হয়। ২. বাবা। পরিবারের প্রধান অভিভাবক হিসেবে শিশুর সামাজিক সম্পর্কের গণ্ডি বাড়াতে এবং দায়িত্ববোধ শেখাতে ভূমিকা রাখেন। ৩. পরিবার ও পরিবারের অন্যান্য সদস্য। শিশুর আচার ব্যবহার, নৈতিকতা ও মূল্যবোধের প্রাথমিক ভিত্তি গড়ে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের মেলামেশার মাধ্যমে। ৪. প্রতিবেশী। পরিবারের গণ্ডি পার হয়ে শিশু প্রথম যাদের সংস্পর্শে আসে তারা হল প্রতিবেশী। সামাজিক আচরণ ও পারস্পরিক সম্পর্ক তৈরিতে প্রতিবেশীর ভূমিকা অনেক। ৫. সমবয়সী ও খেলার সাথী। সমবয়সীদের সাথে খেলাধুলা ও মেলামেশার মাধ্যমে শিশু নেতৃত্ব, সহনশীলতা, আদান প্রদান এবং সহযোগিতার গুণাবলী অর্জন করে। ৬. পড়ার সাথী। শিক্ষাগ্রহণের পাশাপাশি পড়ার সাথীদের সাথে জ্ঞান ও অনুভূতির বিনিময়ের মাধ্যমে শিশুর সামাজিক দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। ৭. ধর্মীয় প্রতিষ্ঠান। মসজিদ, মন্দির, গির্জা বা প্যাগোডার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শিশুকে সমাজের নৈতিক নিয়ম নীতি, বিশ্বাস ও আদর্শ শিক্ষা দেয়। সমাজ জীবনে এই বাহনগুলোর গুরুত্ব। এই বাহনগুলোর সংস্পর্শে এসেই একটি শিশু সমাজের নিয়ম নীতি, রীতিনীতি, বিশ্বাস, আদর্শ এবং দায়িত্ব কর্তব্য অবলীলায় আয়ত্ত করে। এগুলো শিশুকে সমাজের একজন উপযুক্ত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কাজ ৩. দলে ভাগ হয়ে সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব চিহ্নিত করে উপস্থাপন করো। কাজ ৩ এর উত্তর: সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব। শ্রেণীকক্ষে দলে ভাগ হয়ে উপস্থাপনের উপযোগী করে সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব সংক্রান্ত একটি পোস্টার বা প্রেজেন্টেশন ডিজাইন নিচে দেওয়া হল। এটি আপনারা দলে আলোচনা করে বোর্ডে বা চার্ট পেপারে উপস্থাপন
করতে পারবেন। দলের নাম ও পরিকল্পনা। দলের নাম, যেমন প্রগতি বা সূর্যমুখী। উপস্থাপনার বিষয়, সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব। উপস্থাপক, দলের পক্ষে যেকোনো একজন বা একাধিক সদস্য। সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব, পোস্টার, উপস্থাপন ছক। সামাজিকীকরণ কেবল শিশুর ব্যক্তিগত জীবনের উন্নয়ন ঘটায় না, বরং পুরো সমাজ ব্যবস্থাকে সচল ও সুন্দর রাখতে ভূমিকা রাখে। আমাদের দলগত আলোচনার ভিত্তিতে এর প্রধান প্রভাবগুলো নিচে চিহ্নিত করা হল। সমাজ জীবনে সামাজিকীকরণের মূল প্রভাব, সামাজিক মানুষে পরিণত করা। সুনাগরিক ও যোগ্য নেতৃত্ব তৈরি, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা, সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ, প্রয়োজনীয় দক্ষতা ও আত্মরক্ষা, পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা। চিহ্নিত প্রভাবগুলোর বিস্তারিত বিবরণ। ১. সামাজিক মানুষে পরিণত করা। মানুষ জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে সামাজিক হয়ে ওঠে না। এই প্রক্রিয়াটি শিশুকে সমাজের ভাষা, সংস্কৃতি ও রীতিনীতি শিখিয়ে অবুঝ শিশু থেকে একজন পূর্ণাঙ্গ সামাজিক মানুষে রূপান্তর করে। ২. সুনাগরিক ও যোগ্য নেতৃত্ব তৈরি। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই শিশু সমাজের দায়িত্ব, কর্তব্য ও সহনশীলতা গুণাবলী অর্জন করে। এটি শিশুকে ভবিষ্যৎ সমাজের একজন যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। ৩. সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ, রোল প্লে। প্রতিটি সমাজের নিজস্ব কিছু নিয়ম ও প্রত্যাশা থাকে। যেমন আমাদের সমাজ প্রত্যাশা করে, নারী পুরুষ সকলেই একে অন্যের কাজে সাহায্য সহযোগিতা করবে। সামাজিকীকরণ মানুষকে সমাজের এই প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে অভ্যস্ত করায়, যা লিঙ্গ বৈষম্য দূর করতে সাহায্য করে। ৪. সামাজিক শান্তি শৃঙ্খলা ও সংহতি রক্ষা। যখন সমাজের সবাই এই প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শকে শ্রদ্ধা করতে শেখে, তখন সমাজে অপরাধ প্রবণতা কমে যায় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ৫. প্রয়োজনীয় দক্ষতা ও ঝুঁকি মোকাবিলা। এই প্রক্রিয়া মানুষের জীবনে বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটায়। অর্জিত সামাজিক জ্ঞান ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্যক্তি নিজ জীবনের অনেক বড় ঝুঁকি, বাধা ও মানসিক সমস্যা সফলভাবে মোকাবিলা করতে পারে। দলের পক্ষ থেকে সমাপনী বক্তব্য, কনক্লুশন। সামাজিকীকরণ হল সমাজকে টিকিয়ে রাখার মূল চালিকাশক্তি। এই প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে এবং শিশুরা মানসিক সমস্যা নিয়ে বেড়ে উঠবে। তাই একটি সুস্থ সমাজ গঠনে আমাদের সবাইকে শিশুর সঠিক সামাজিকীকরণে ভূমিকা রাখতে হবে। পাঠ ২ ও ৩। সামাজিকীকরণের মাধ্যম ও এর গুরুত্ব। সামাজিকীকরণের কতিপয় মাধ্যম ও এর গুরুত্ব বর্ণনা করা হল। পরিবার। শিশুর সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে। শিশুর চারিত্রিক গুণাবলী পারিবারিক পরিবেশে বিকশিত হয়। সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, ভালোবাসা প্রভৃতি সামাজিক শিক্ষা শিশু পরিবার থেকে অর্জন করে। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য প্রয়োজন হয় সুন্দর পারিবারিক পরিবেশ। পরিবারের সদস্যদের সম্পর্ক মধুর হলে শিশু সুন্দর পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে পারে। অপরপক্ষে, পারিবারিক অশান্তি, দ্বন্দ্ব, সংঘাত, মারামারি শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে শিশুর বেড়ে ওঠার জন্য সবসময় সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রাখা উচিত। পরিবারে সম্প্রীতি ও সৌহার্দ্যের চর্চা না হলে শিশু তা শিখতে পারে না। কাজেই সততা ও সৌহার্দ্যের শিক্ষা পরিবার থেকেই শিখতে হয়। প্রতিবেশী। আমাদের বাড়ির আশপাশে যারা বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী। পাশাপাশি বাড়িগুলোর সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে, যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সমতা, ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষার্জন করতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান। শিশু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানার্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শও শিখে থাকে। এসব আদর্শ হচ্ছে শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শিশু বৃহত্তর সমাজের আদব কায়দা, আচার আচরণ ও মূল্যবোধও শিখে থাকে। শিশুর মধ্যে অন্যের সাথে ভাগাভাগি করে নেয়ার শিক্ষা এখান থেকেই হয়। ফলে পদার্থ শিখতে পারে স্কুল থেকে। শিশুর সুভ্যাস গঠনের ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা পালন করে। পাঠ্যপুস্তকের বিষয়বস্তুও শিশুর আচরণকে প্রভাবিত করে। সামাজিকীকরণে তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। খেলা ও পড়ার সাথী। শিশুর সামাজিকীকরণে খেলা ও পড়ার সাথীর ভূমিকা কম নয়।
শিশু খেলা ও পড়ার সাথীর সাথে মেলামেশা করে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে। ভালো মন্দ গুণাবলীর সমালোচনা শুনে সমাজের কাঙ্ক্ষিত আচরণ শিখতে পারে। তবে মন্দ খেলা ও পড়ার সাথী অনেক সময় শিশুকে বিপথগামী করতে পারে। তাই খেলা ও পড়ার সাথী নির্বাচনে আমরা সচেতন হব। ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস, যা নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। প্রতিটি ধর্মেরই মূল বিষয় হচ্ছে ব্যক্তিকে ন্যায় ও কল্যাণের প্রতি আহ্বান করা এবং অন্যায় ও অকল্যাণ থেকে দূরে রাখা। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। ধর্ম মানুষের মনে সামাজিক মূল্যবোধ সঞ্চারিত করে, সহযোগিতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা প্রভৃতি গুণাবলীর অধিকারী করে। সৎ ও ন্যায়পরায়ণ হতে শিক্ষা দেয়। আমরা ধর্মীয় অনুশাসন মেনে চললে এবং অন্যকেও তার ধর্ম মেনে চলার সুযোগ দিলে জাতি, বর্ণ, ধর্ম, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখা সম্ভব। গণমাধ্যম, জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমকে বলা হয় গণমাধ্যম। গণমাধ্যমসমূহ যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্র ও ম্যাগাজিনে সমাজের মূল্যবোধ, প্রথা, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য থাকে যা শিশুর সামাজিকীকরণে ভূমিকা পালন করে। বেতার নানা ধরনের বিনোদনমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে শিশুর সামাজিকীকরণে ভূমিকা রাখে। একই সাথে দেখা ও শোনার মাধ্যমে টেলিভিশন থেকে সংগৃহীত তথ্য শিশুর সামাজিকীকরণে কার্যকর ভূমিকা পালন করে। চলচ্চিত্রও সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি তা শুধু বিনোদনধর্মী না হয়ে আদর্শ ও বাস্তবধর্মী শিক্ষামূলক চলচ্চিত্র হয়। এই ধরনের চলচ্চিত্র শিশুর মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইদানিং ইন্টারনেট শিশুর বিনোদন ও সামাজিকীকরণের বড় ভূমিকা রয়েছে। এর ব্যবহার নিয়ন্ত্রণে বড়দের ভূমিকা রাখতে হবে। কাজ 1, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা চিহ্নিত করো। কাজ 1 এর উত্তর, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। আপনার দেওয়া পাঠ্যাংশের আলোকে শিশুর চারিত্রিক, মানসিক ও সামাজিক বিকাশে পরিবারের ভূমিকা নিচে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হল। 1. সামাজিক শিক্ষার আদি কেন্দ্র। পরিবার হল শিশুর সামাজিকীকরণের প্রথম ও প্রধান উৎস। শিশুর জীবনের প্রথম পাঠ শুরু হয় পরিবার থেকেই। সমাজ জীবনে চলার জন্য প্রয়োজনীয় প্রাথমিক গুণাবলী শিশু পারিবারিক পরিবেশেই আয়ত্ত করে। 2. চারিত্রিক ও মানবিক গুণাবলী বিকাশ। পারিবারিক পরিবেশেই শিশুর সুপ্ত চারিত্রিক গুণাবলী বিকশিত হয়। পরিবার থেকে শিশু যে সমস্ত মানবিক ও সামাজিক শিক্ষা অর্জন করে তা হল পারস্পরিক সহযোগিতা ও সহিষ্ণুতা, পরিবার ও সমাজের প্রতি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, অন্যের জন্য আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসা। জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ সততা ও সৌহার্দ্য। 3. মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিতকরণ। শিশুর সুষ্ঠু ও স্বাভাবিক সামাজিকীকরণের জন্য একটি সুন্দর, শান্ত ও পরিচ্ছন্ন পারিবারিক পরিবেশ অপরিহার্য। ইতিবাচক প্রভাব। পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্ক যদি মধুর ও বন্ধুত্বপূর্ণ হয়, তবে শিশু মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠে। নেতিবাচক প্রভাব। পরিবারে যদি সবসময় অশান্তি, দ্বন্দ্ব, সংঘাত ও মারামারি লেগে থাকে, তবে তা শিশুর স্বাভাবিক বিকাশকে চরমভাবে বাধাগ্রস্ত করে এবং শিশু মানসিক সমস্যা নিয়ে বড় হতে পারে। সারসংক্ষেপ, পরিবার কেবল শিশুকে জন্মই দেয় না, বরং শিশুর ভবিষ্যতের নৈতিক ও সামাজিক ভিত্তি গড়ে দেয়। তাই পরিবারে সবসময় সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চা বজায় রাখা উচিত, যাতে শিশু তা দেখে নিজে সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। কাজ 2. শিশুর সামাজিকীকরণে খেলার সাথী ও পড়ার সাথীর ভূমিকা চিহ্নিত করো। কাজ 2 এর উত্তর, শিশুর সামাজিকীকরণে খেলার সাথী ও পড়ার সাথীর ভূমিকা। আপনার দেওয়া পাঠ্যাংশের আলোকে শিশুর সামাজিকীকরণ ও আচরণ গঠনে খেলা ও পড়ার সাথীর ভূমিকা নিচে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হল। 1. নেতৃত্বের গুণাবলী অর্জন। শিশু যখন তার খেলা ও পড়ার সাথীদের সাথে মেলামেশা করে, তখন তাদের সাথে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া, দল গঠন করা বা খেলা পরিচালনার মাধ্যমে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। 2. কাঙ্ক্ষিত ও সামাজিক আচরণ শিক্ষা। সাথীদের সাথে চলার সময় শিশু তার নিজের ভালো ও মন্দ কাজের সমালোচনা শোনার সুযোগ পায়।
সাথীরা যখন তার কোনো আচরণের প্রশংসা বা সমালোচনা করে তখন সে বুঝতে পারে সমাজে কোন আচরণটি গ্রহণযোগ্য আর কোনটি বর্জনীয়। এর মাধ্যমে সে সমাজের কাঙ্ক্ষিত আচরণ বা আদব কায়দা শিখে থাকে। ৩. সহনশীলতা ও আদান প্রদান শিখা। একসাথে খেলাধুলা করা বা পড়াশোনা করার মাধ্যমে শিশুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং নিজের জিনিস বা অনুভূতি অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা তৈরি হয়। ৪. নেতিবাচক প্রভাব ও বিপথগামিতা, সচেতনতা। খেলার সাথী ও পড়ার সাথীর প্রভাব যেমন ইতিবাচক হতে পারে, তেমনি এর একটি নেতিবাচক দিকও রয়েছে। পাঠ্যবই অনুযায়ী মন্দ খেলা ও পড়ার সাথী অনেক সময় শিশুকে বিপথগামী করতে পারে। ভুল বা অসৎসঙ্গের কারণে শিশুর আচরণে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে। আমাদের করণীয়, যেহেতু খেলা ও পড়ার সাথী শিশুর মনোভাব ও আচরণ গঠনে গভীর প্রভাব ফেলে, তাই সাথী বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, যাতে শিশুরা সবসময় ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে। পাঠ ৪ ও ৫। শিশু শ্রমের ধারণা, কারণ ও প্রভাব। আমরা প্রায়ই লক্ষ্য করি অনেক শিশু বিদ্যালয়ে না গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। আবার অনেক শিশু বিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি বিভিন্ন রকম কাজ করে। তবে কোনো কোনো কাজ প্রায় প্রতিটি শিশুকে করতে হয়, যা তার জন্য ক্ষতিকর নয়, বরং তা নিজের ও পরিবারের ভালোভাবে জীবনযাপনের জন্য সহায়ক। যেমন মা বাবার বা পরিবারের সদস্যদের কোনো কাজে সহায়তা করা। এসব কাজ করতে সে বাধ্য থাকে না, কিন্তু কোনো কোনো কাজ আছে যা শিশুর জন্য ক্ষতিকর। এ ধরনের কাজকে শিশুশ্রম বলা হয়। সুতরাং উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশুশ্রম বলা হয়। বাংলাদেশে শিশুশ্রম বেআইনি। আমাদের দেশের অনেক শিশু অন্যের বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করছে। বাসাবাড়ির বাইরেও বিভিন্ন কলকারখানায় যেমন চুড়ি, বিড়ি, ব্যাটারি, জুতা তৈরির কাজ করছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরির কারখানায়, লেদ ও ওয়েল্ডিং মেশিনেও কাজ করছে। গাড়ি বা টেম্পুর সাহায্যকারী হিসেবে কাজ করছে। বর্জ্য ঘেটে তা থেকে প্রয়োজনীয় বিক্রয়যোগ্য জিনিসপত্র সংগ্রহ করছে। কিন্তু কেন শিশুরা এসব কাজ করছে? শিশুশ্রমের কারণ অনেক অভিভাবক দরিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে শিশুদের স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। আবার মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। খুব কম মজুরিতে শিশুদের পাওয়া যায় বলে গৃহকর্মে বা ইটের ভাটার মতো অনেক ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম ব্যবহার হয়। এছাড়া বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে এবং শিশু শ্রমিক হিসেবে কাজ করে। ছেলে ও মেয়ে শিশুর প্রতি অভিভাবকদের বৈষম্যমূলক আচরণও অনেক সময় মেয়ে শিশুকে শ্রমিকে পরিণত করে। ঝুঁকিপূর্ণ শ্রম শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। অতিরিক্ত শ্রমের কারণে শিশুরা নানা ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হয়। একই বয়সী শিশুদের বিদ্যালয়ে যেতে দেখে, খেলতে দেখে এবং মা বাবার সাথে বেড়াতে যেতে দেখে শিশু শ্রমিকদের মধ্যে এক ধরনের মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারাও এসব পেতে চায়, তাই চাহিদার অপূর্ণতা থেকে শিশু মনে হীনমন্যতা সৃষ্টি হয়। শিশু স্বাভাবিক আচরণ করতে পারে না। সমাজ ও সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে শিশু মনে এক প্রকার হিংস্রতা ও ক্ষিপ্রতার জন্ম নেয়। এসব শিশু আবেগহীন, ভয়হীন হয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। অপুষ্টি, অনিদ্রা, বিশ্রামহীন জীবন শিশু শ্রমিকের বিকাশকে বাধাগ্রস্ত করে। আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদেরকে বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব। শিশুশ্রম, শিশু ইট ভাঙছে। কাজ, দলে ভাগ হয়ে 5টি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও এগুলোর ক্ষতিকর দিক চিহ্নিত করো। কাজের উত্তর: 5টি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও এগুলোর ক্ষতিকর দিক। শ্রেণীকক্ষে দলে ভাগ হয়ে পোস্টার বা খাতার পাতায় উপস্থাপনের উপযোগী করে 5টি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম এবং সেগুলোর ক্ষতিকর ও নেতিবাচক প্রভাব নিচে ছক আকারে এবং বিস্তারিতভাবে চিহ্নিত করা হল। 5টি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও ক্ষতিকর দিকের সংক্ষিপ্ত ছক। ক্রমিক ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের ধরন। প্রধান ক্ষতিকর দিক: শারীরিক ও মানসিক। 1. ইট ভাটা ও পাথর ভাঙার কাজ। ভারী ওজন বহনের কারণে হাড়ের ক্ষতি, ইটের ধুলা ও ধোঁয়ায় ফুসফুসের রোগ এবং অতিরিক্ত ক্লান্তি। 2. লেদ ও ওয়েল্ডিং, ঝালাই কারখানা। চোখের মারাত্মক ক্ষতি, দৃষ্টিশক্তি হ্রাস, আগুনের স্ফুলিঙ্গে শরীর পুড়ে যাওয়া এবং অঙ্গহানির ঝুঁকি। 3. রাসায়নিক দ্রব্য, ব্যাটারি ও জুতা তৈরি। বিষাক্ত কেমিক্যালের কারণে চর্মরোগ,
শ্বাসকষ্ট এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের জটিলতা বা ক্যান্সার। 4. গাড়ি বা টেম্পুর সাহায্যকারী, হেলপার। সড়ক দুর্ঘটনার চরম ঝুঁকি, অনিদ্রা ও বিশ্রামহীন জীবন এবং চালকদের গালিগালাজে মানসিক ট্রমা। 5. বর্জ্য বা ময়লা ঘাটা, টোকাই। পচা আবর্জনা থেকে মারাত্মক সংক্রামক রোগ, ডায়রিয়া, জন্ডিস। কাঁচ বা সূচ ফুটে জখম হওয়া এবং অপুষ্টি। চিহ্নিত ঝুঁকিপূর্ণ শ্রমগুলোর বিস্তারিত ক্ষতিকর প্রভাব। 1. ইট ভাটা ও পাথর ভাঙার কাজ। শারীরিক ক্ষতি, শিশুদের হাড় ও পেশি পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার আগেই ভারী ইট বা পাথর তুলতে হয়। এর ফলে মেরুদণ্ড ও হাড়ের স্থায়ী ক্ষতি হয়। ইটের কোণ লেগে প্রায়ই তারা রক্তাক্ত হয়। মানসিক ক্ষতি, সারাদিন রোদে পুড়ে রোবটের মতো কাজ করতে করতে শিশুর স্বাভাবিক আনন্দ ও শৈশব হারিয়ে যায়। 2. লেদ ও ওয়েল্ডিং, ঝালাই কারখানা। শারীরিক ক্ষতি, কোনো রকম নিরাপত্তা সরঞ্জাম, চশমা বা গ্লাভস ছাড়া শিশুরা লোহার কাজ ও ওয়েল্ডিং করে। তীব্র আলো ও আগুনের স্ফুলিঙ্গ সরাসরি চোখে পড়ার কারণে অল্প বয়সেই তাদের দৃষ্টিশক্তি কমে যায়। মেশিনে হাত পা কেটে যাওয়া বা অঙ্গহানির তীব্র ঝুঁকি থাকে। মানসিক ক্ষতি, সারাক্ষণ তীব্র শব্দ ও আতঙ্কের মধ্যে কাজ করার ফলে শিশুরা খিটখিটে মেজাজের হয়ে পড়ে। 3. রাসায়নিক ও ব্যাটারি তৈরির কারখানা। শারীরিক ক্ষতি, ব্যাটারির সীসা, এসিড এবং জুতা বা রাসায়নিক কারখানার আঠার গন্ধ সরাসরি ফুসফুসে প্রবেশ করে। ফলে শিশুরা অল্প বয়সেই হাঁপানি, তীব্র শ্বাসকষ্ট ও নানা সংক্রামক রোগে আক্রান্ত হয়। মানসিক ক্ষতি, অসুস্থতার কারণে শরীরে সবসময় ক্লান্তি থাকে, যা শিশুর স্বাভাবিক মানসিক বিকাশকে অবরুদ্ধ করে দেয়। 4. গাড়ি বা টেম্পুর সাহায্যকারী, হেলপার। শারীরিক ক্ষতি, চলন্ত গাড়িতে ওঠা নামা করার কারণে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা বা মৃত্যুর ঝুঁকি থাকে। এছাড়া দিন-রাত তীব্র যানজট, ধুলাবালি এবং অনিদ্রার কারণে শরীর ভেঙে পড়ে। মানসিক ক্ষতি, রাস্তায় বিভিন্ন মানুষের দুর্ব্যবহার এবং চালকদের মারমুখী আচরণের কারণে শিশু মনে ক্ষোভ, হিংস্রতা ও ক্ষিপ্রতার জন্ম নেয়। তারা অল্প বয়সেই আবেগহীন ও ভয়হীন হয়ে ভয়ঙ্কর অপরাধের দিকে ঝুঁকে পড়তে পারে। 5. বর্জ্য ঘাটা বা টোকাইয়ের কাজ। শারীরিক ক্ষতি, ডাস্টবিন বা নোংরা জায়গা থেকে খালি হাতে বর্জ্য সংগ্রহ করাই নানা ধরনের জীবাণু শরীরে প্রবেশ করে। পচা খাবার ও বিষাক্ত গ্যাসের কারণে তারা তীব্র অপুষ্টি ও পেটের রোগে ভোগে। ভাঙা কাঁচ বা ধারালো লোহার আঘাতে ধনুষ্টঙ্কার হওয়ার ভয় থাকে। মানসিক ক্ষতি, অন্য শিশুদের ভালো পোশাক পরে স্কুলে যেতে দেখে তাদের মনে তীব্র হীনমন্যতা ও সমাজের প্রতি এক ধরনের বিদ্বেষ তৈরি হয়। আমাদের দলগত শপথ, উপসংহার। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম শিশুর জীবনের সব আলো কেড়ে নেয়। অন্য শিশুদের খেলতে ও পড়তে দেখে যখন তাদের চাহিদার অপূর্ণতা থেকে যায়, তখন তারা স্বাভাবিক আচরণ করতে পারে না। আমরা নিজেরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে বিরত থাকব এবং অন্যদেরকেও এই বেআইনি কাজ থেকে বিরত থাকতে সচেতন করব। পাঠ 6। শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব। তোমাদের বয়সের অনেক ছেলে মেয়ে বাসাবাড়িতে, কলকারখানায় কিংবা অন্য কোনো কর্মক্ষেত্রে কাজ করে। অনেক সময় এসব শিশু যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। স্নেহ, মায়া, মমতা কি এসব শিশু তা জানে না। শারীরিক ও মানসিক নির্যাতন তাদের নিত্য সঙ্গী, অথচ তাদেরও আছে বিকশিত হবার অধিকার। তাদের প্রতি আমাদের ভালো ব্যবহার করতে হবে। তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে হবে। বাসায় কোনো শিশু কাজ করলে তার কাজে সাহায্য করতে পারি। নিজের কিছু কাজ যেমন ঘর, বিছানা, টেবিল গুছিয়ে রাখা, শুকনা কাপড় ভাঁজ করে রাখা ইত্যাদি নিজে করতে পারি। এতে শিশুটির উপর কাজের চাপ কমবে। কোনো সময়ে শিশুটি অসুস্থ হলে তার চিকিৎসা ও সেবা যত্ন করে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে পারি। এতে সে বন্ধু হয়ে উঠবে। খেলাধুলায় তাকে সাথী করতে পারি। শিশুটিকে নিজের পরিবারের সদস্য হিসাবে বিবেচনা করতে পারি। এতে তার শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা হবে। ভেবে দেখো, এসব শিশুকে আমরা আর কিভাবে সাহায্য করতে পারি। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। আমরা পরিবারের অন্যান্যদেরও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলব। কাজ, বাড়ির কাজে সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? কাজের উত্তর, বাড়ির কাজে সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ আমাদের দেওয়া পাঠ্যাংশের আলোকে
আমাদের সমবয়সী বা আমাদের চেয়ে ছোট যেসব শিশু আমাদের বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে, তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা নিচে আলোচনা করা হল। ১. মানবিক ও সদয় ব্যবহার করা। বাড়ির কাজে সহায়তাকারী শিশুদের সাথে সবসময় ভালো ও মিষ্টি ব্যবহার করতে হবে। তাদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না। তারা যেন স্নেহ, মায়া ও মমতা থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ২. কাজের চাপ কমানো, নিজের কাজ নিজে করা। সব কাজের জন্য তাদের ওপর নির্ভর না করে আমরা আমাদের নিজেদের কিছু ছোটখাটো কাজ নিজে করতে পারি। যেমন, নিজের ঘর, বিছানা এবং পড়ার টেবিল গুছিয়ে রাখা, ধুয়ে দেওয়া শুকনা কাপড় সুন্দর করে ভাঁজ করে রাখা, নিজের খাওয়ার প্লেট বা গ্লাস নিজে ধুয়ে নেওয়া। এতে শিশুটির ওপর থেকে অতিরিক্ত কাজের চাপ অনেকটাই কমে যাবে। ৩. শিক্ষা ও বিনোদনের সুযোগ দেওয়া। অন্যান্য সাধারণ শিশুর মতো তাদেরও বিকশিত হবার পূর্ণ অধিকার রয়েছে। তাই আমাদের উচিত তাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া। অবসর সময়ে তাদের সাথে ভালো বই বা খাতা কলম ভাগাভাগি করা এবং খেলাধুলায় তাদেরকে নিজেদের সাথী করে নেওয়া। ৪. অসুস্থতায় পাশে দাঁড়ানো ও সহমর্মিতা প্রকাশ। কাজের শিশুটি কোনো সময় অসুস্থ হলে তার দ্রুত চিকিৎসা ও সেবা যত্নের ব্যবস্থা করতে হবে। তার প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করলে সে নিজেকে একা ভাববে না এবং আমাদের একজন ভালো বন্ধু হয়ে উঠবে। ৫. পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা। তাকে কেবল একজন শ্রমিক বা সহায়তাকারী না ভেবে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে বিবেচনা করতে হবে। তাদের জন্য যথাযথ পারিশ্রমিক, পুষ্টিকর খাবার এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে হবে। আমাদের সচেতনতা ও অঙ্গীকার। ভালো ও নিরাপদ পরিবেশে শিশুরা বেড়ে উঠলে ভবিষ্যতে তারা পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে। এই শ্রমজীবী শিশুদের প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন আদর্শ নাগরিক হয়ে উঠতে পারব। শুধু আমরা নিজেরা নই, আমাদের পরিবারের অন্য সদস্যদেরও আমরা তাদের প্রতি সবসময় ভালো আচরণ করার জন্য অনুরোধ করব। অনুশীলনী ১. শিশুর সামাজিকীকরণ শুরু হয় কোনটি থেকে? সঠিক উত্তর গ. পরিবার। ব্যাখ্যা। পাঠ্যবই অনুযায়ী শিশুর বেড়ে ওঠা শুরু হয় পরিবার থেকে। পরিবারই হল শিশুর সামাজিকীকরণের প্রথম ও প্রধান কেন্দ্র, যেখানে মায়ের মাধ্যমে শিশুর প্রথম সামাজিক সম্পর্কের সূচনা ঘটে। ২. শিশু শ্রমের কারণ। আই. শিশুদের অবাধ্যতা। ই. পারিবারিক আর্থিক সংকট। ই. পারিবারিক অশান্তি। সঠিক উত্তর হ. ই ও ই। পারিবারিক আর্থিক সংকট এবং পারিবারিক অশান্তি। ব্যাখ্যা। বইয়ের পাঠ ৪ ও ৫ অনুযায়ী শিশু শ্রমের মূল কারণগুলোর মধ্যে রয়েছে দরিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতা, আর্থিক সংকট, মা বাবা অসুস্থ হওয়া, কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটা, পারিবারিক অশান্তি। শিশুদের অবাধ্যতা কখনোই শিশু শ্রমের কারণ নয়। নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে মাহিন পথ হারিয়ে ফেলে। পথ চিনিয়ে দেওয়ার কথা বলে এক লোক তাকে পার্শ্ববর্তী দেশের কিছু অপরিচিত লোকের হাতে তুলে দেয়। সেখানে মাহিনকে জোরপূর্বক ওয়েল্ডিং মেশিনের কাজে নিয়োজিত করে। মাহিনকে হারিয়ে ছোট ছেলে জাহিদকে বাবা মা লেখাপড়া, আবৃত্তি, গান ইত্যাদি সকল ক্ষেত্রেই যজ্ঞ করে তোলার জন্য অতিরিক্ত চাপ দেন। ৩. মাহিনের কাজটি কোন ধরনের কাজ? ক. শিশু শ্রম। খ. শিশু নির্যাতন। গ. শিশু পাচার। ঘ. শিশু অপহরণ। সঠিক উত্তর গ. শিশু পাচার। ব্যাখ্যা। উদ্দীপকে দেখা যাচ্ছে এক লোক মাহিনকে পথ চিনিয়ে দেওয়ার নাম করে পার্শ্ববর্তী দেশের কিছু অপরিচিত লোকের হাতে তুলে দেয় এবং সেখানে তাকে জোরপূর্বক কাজে বাধ্য করা হয়। এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য দেশে শিশুদের এভাবে পাচার করে দেওয়া এবং অনৈতিক বা জোরপূর্বক কাজে খাটানো স্পষ্টভাবেই শিশু পাচার এর অন্তর্ভুক্ত। ৪. জাহিদের ক্ষেত্রে যা ঘটতে পারে তা হল আই. সে অত্যধিক মেধাবী হবে। ই. তার খাওয়ায় অরুচি হবে। ই. কাজে অনীহা দেখা দেবে। নিচের কোনটি সঠিক? ক. আই ও ই। খ. ই ও ই। গ. আই ও ই। ঘ. আই ই ও ই। সঠিক উত্তর খ. ই ও ই। ব্যাখ্যা। মাহিনকে হারানোর পর জাহিদের বাবা মা তাকে সব ক্ষেত্রে যজ্ঞ করার জন্য অতিরিক্ত চাপ দেন। পাঠ্যবই ও শিশু মনস্তত্ত্ব অনুযায়ী শিশুর ওপর পড়ালেখা বা অতিরিক্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের চাপ দিলে সে অত্যধিক মেধাবী হয় না, বরং উল্টো তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এর ফলে তার শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়, যেমন খাওয়ায় অরুচি হওয়া, অনিদ্রা এবং যেকোনো কাজ বা পড়াশোনার প্রতি তীব্র অনীহা ও ক্লান্তি চলে আসা।
সৃজনশীল প্রশ্ন। ক শিশু শ্রম কাকে বলে? উত্তর। উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা যদি বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হয়, তবে সে কাজকে শিশুশ্রম বলা হয়। সহজ কথায়, যে ধরনের শ্রম বা কাজ শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, তাকে শিক্ষা ও বিনোদন থেকে বঞ্চিত করে এবং তার জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে, তাই হল শিশুশ্রম। বাংলাদেশে এই শিশুশ্রম সম্পূর্ণ বেআইনি। খ প্রতিবন্ধকতা শিশুর জীবনে কী প্রভাব ফেলে ব্যাখ্যা করো। উত্তর। সমাজে বেড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন বাধা বা প্রতিবন্ধকতা শিশুর স্বাভাবিক বিকাশকে চরমভাবে ব্যাহত করে। শিশুর জীবনে প্রতিবন্ধকতার প্রধান প্রভাবগুলো নিচে ব্যাখ্যা করা হল। মানসিক সমস্যা তৈরি। শিশুর স্বাভাবিক চাহিদাগুলো, যেমন শিক্ষা, খেলাধুলা, মা বাবার সাথে বেড়াতে যাওয়া, যখন পূরণ হয় না, তখন তাদের মনে তীব্র হীনন্যতার সৃষ্টি হয়। এই চাহিদার অপূর্ণতা থেকে শিশুরা বড় ধরনের মানসিক সমস্যা নিয়ে বেড়ে ওঠে। সমাজবিদ্বেষী ও হিংস্র মনোভাব। সমবয়সী অন্য শিশুদের সুন্দর জীবন দেখে প্রতিবন্ধকতার শিকার শিশুদের মনে এক প্রকার ক্ষোভ, হিংস্রতা ও ক্ষিপ্রতার জন্ম নেয়। এর ফলে তারা সমাজ ও সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। আবেগহীন ও ভয়ঙ্কর হয়ে ওঠা। প্রতিকূল পরিবেশ ও প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হতে এক পর্যায়ে এসব শিশু আবেগহীন ও ভয়হীন হয়ে পড়ে, যা তাদের পরবর্তীতে ভয়ঙ্কর বা অপরাধপ্রবণ হয়ে উঠতে প্ররোচিত করতে পারে। বিকাশ বাধাগ্রস্ত হওয়া। উপযুক্ত পরিবেশের অভাব, অপুষ্টি, অনিদ্রা ও বিশ্রামহীন জীবনের মতো প্রতিবন্ধকতাগুলো শিশুর শারীরিক ও মানসিক উভয় ধরনের স্বাভাবিক বিকাশকে পুরোপুরি অবরুদ্ধ বা বাধাগ্রস্ত করে। তাই বলা যায়, প্রতিবন্ধকতা শিশুর শৈশবের আনন্দ কেড়ে নিয়ে তাকে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পরিবর্তে এক অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। ১. ১৩ বছর বয়সী মইনুল জুতার কারখানায় কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে মাঝে মাঝে সে অসুস্থ হয়ে পড়ে। ১৫ বছরের মলি এক বাসায় কাজ করে। সেখানে তাকে ভালো খাবার খেতে দেয়, বেড়াতে নিয়ে যায়। ঈদের সময়ে তার পছন্দের পোশাক কিনে দেয়। কাজের অবসরে তাকে পড়ার সুযোগও দেয়। গ মইনুলের কাজ কোন ধারণাকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো। ১ নম্বর সৃজনশীল প্রশ্নের গ এর উত্তর। উদ্দীপকের মইনুলের কাজ উদ্দীপকে উল্লিখিত পাঠ্যবইয়ের শিশুশ্রম ধারণাকে প্রতিফলিত করে। পাঠ্যবই অনুযায়ী, উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা যদি বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হয়, তবে সে কাজকে শিশুশ্রম বলা হয়। যে শ্রম শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, শিক্ষা ও বিনোদন থেকে বঞ্চিত করে এবং স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে, তাই শিশুশ্রম হিসেবে গণ্য হয়। আমাদের দেশে শিশুদের দিয়ে কলকারখানা, লেদ মেশিন, জুতা তৈরি বা ইট ভাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ করানো সম্পূর্ণ বেআইনি। উদ্দীপকে দেখা যায়, ১৩ বছর বয়সী মইনুল একটি জুতার কারখানায় কাজ করে। জুতার কারখানায় ব্যবহৃত আঠা ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য বা কেমিক্যালের গন্ধ শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। তাছাড়া, মইনুলকে সকাল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত পরিশ্রম করতে হয়, যার কারণে সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। এই বয়সটি মইনুলের বিদ্যালয়ে যাওয়ার এবং খেলাধুলা করার বয়স হলেও সে দীর্ঘ সময় ধরে হাড়ভাঙা খাটুনি খাটছে। অতিরিক্ত খাটুনি, বিশ্রামহীন জীবন এবং ক্ষতিকর কারখানায় মইনুলের এই কাজ তার শারীরিক ও মানসিক বিকাশকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যেহেতু এই কাজটি তাকে শিক্ষা ও সুন্দর শৈশব থেকে বঞ্চিত করে, তার জীবনকে ঝুঁকিতে ফেলছে। তাই বলা যায়, মইনুলের কাজটি পাঠ্যবইয়ের শিশুশ্রম, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ধারণাকেই প্রতিফলিত করে। ঘ মলির কর্মক্ষেত্রে তার প্রতি আচরণ মূল্যায়ন করো। ১ নম্বর সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর। উদ্দীপকের মলির কর্মক্ষেত্রে তার প্রতি গৃহকর্তা বা পরিবারের আচরণ অত্যন্ত মানবিক, প্রশংসনীয় এবং পাঠ্যবইয়ে নির্দেশিত আদর্শ আচরণের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। পাঠ্যবই অনুযায়ী, আমাদের সমবয়সী বা আমাদের চেয়ে ছোট যেসব শিশু বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে, তাদের প্রতি আমাদের আচরণ হওয়া উচিত সদয় ও সহমর্মিতাপূর্ণ। শ্রমজীবী শিশুদেরও সাধারণ শিশুদের মতো শিক্ষা, বিনোদন এবং সমাজে সুন্দরভাবে বিকশিত হবার পূর্ণ অধিকার রয়েছে। তাদের কেবল একজন শ্রমিক না ভেবে নিজের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ সুন্দর হয়। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে ভবিষ্যতে তারা সমাজ ও পরিবারের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। উদ্দীপকে মলির কর্মক্ষেত্রের চিত্রটি আমাদের সমাজের চিরাচরিত শোষণের রূপ থেকে সম্পূর্ণ আলাদা। ১৫ বছর বয়সী মলি যে বাসায় কাজ করে,
সেখানকার মানুষজন তাকে পুষ্টিকর ও ভালো খাবার খেতে দেয়, নিজেদের সাথে বেড়াতে নিয়ে যায় এবং ঈদের মতো আনন্দের দিনে তার পছন্দের পোশাক কিনে দেয়। সবচেয়ে বড় বিষয় হল, তারা মলির বিকাশের অধিকারকে সম্মান জানিয়ে কাজের অবসরে তাকে পড়াশোনা করার সুযোগ করে দেয়। এই আচরণটি প্রমাণ করে যে, মলির কর্মক্ষেত্রের পরিবারটি তাকে একজন তুচ্ছ গৃহকর্মী হিসেবে না দেখে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে বিবেচনা করেছে। ভালো খাবার তার শারীরিক পুষ্টি নিশ্চিত করছে, বেড়ানো ও ঈদের পোশাক তার মানসিক আনন্দ যোগাচ্ছে এবং পড়াশোনার সুযোগ তার ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের হাত থেকে রক্ষা করছে। সার্বিক মূল্যায়নে বলা যায়, মলির কর্মক্ষেত্রে তার প্রতি যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক এবং এটিই একজন শ্রমজীবী শিশুর প্রতি আমাদের প্রকৃত ও কাঙ্ক্ষিত আচরণ হওয়া উচিত। এই ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রতিটি শ্রমজীবী শিশুর মানসিক হীনমন্যতা দূর করে তাকে একজন সুস্থ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। ক. সামাজিকীকরণ কি? উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু সমাজের নিয়ম নীতি, মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি ও আদর্শ, সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের একজন উপযুক্ত ও দায়িত্বশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাকে সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যা শিশুর জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। খ. ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। উত্তর: ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সুন্দর, শান্ত ও সৌহার্দ্যপূর্ণ পারিবারিক পরিবেশ। পরিবার হল মানুষের জীবনের প্রথম শিক্ষালয় এবং সামাজিকীকরণের প্রধান কেন্দ্র। শিশুর চারিত্রিক ও মানসিক গুণাবলী পারিবারিক পরিবেশেই বিকশিত হয়। নিচে এর গুরুত্ব ব্যাখ্যা করা হল। ইতিবাচক মানসিকতা গঠন: পরিবারের সদস্যদের মধ্যে যদি পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও মধুর সম্পর্ক বজায় থাকে, তবে শিশু নিরাপদ বোধ করে। এর ফলে তার মধ্যে সততা, সহনশীলতা ও সহমর্মিতার মতো গুণগুলো সুন্দরভাবে গড়ে ওঠে, যা সুস্থ মানসিক বিকাশের মূল ভিত্তি। মানসিক আঘাত বা ট্রমা থেকে রক্ষা: পক্ষান্তরে, পরিবারে যদি প্রতিনিয়ত অশান্তি, দ্বন্দ্ব, সংঘাত ও মারামারি লেগে থাকে, তবে তা শিশুর মনে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। এতে শিশু হীনমন্যতা, ভয়ে ও মানসিক সমস্যায় ভোগে, যা তার স্বাভাবিক বিকাশকে পুরোপুরি বাধাগ্রস্ত করে। তাই বলা যায়, শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে একজন ব্যক্তির আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য পরিবারে সবসময় সম্প্রীতি ও সৌহার্দ্যের চর্চা বজায় রাখা অত্যন্ত জরুরি। 2. মায়ের সহায়তায় মিলি তার প্রতিবেশী ও বন্ধুদের বিভিন্ন প্রয়োজনে সহায়তা করে। অন্যদিকে মিলির ভাই ও তার বন্ধুরা মিলে একটি সংগঠন করে যেখানে তারা একত্র হয়ে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন পড়ে, জীবনধর্মী বিভিন্ন ছবি ও বিভিন্ন অনুষ্ঠান, বিতর্ক অনুষ্ঠান ইত্যাদি দেখে। গ. মিলি সামাজিকীকরণের কোন মাধ্যমকে ফুটিয়ে তুলেছে? ব্যাখ্যা করো। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের গ এর উত্তর: উদ্দীপকের মিলি সামাজিকীকরণের ক্ষেত্রে প্রধানত প্রতিবেশী এবং একই সাথে সমবয়সী ও খেলার সাথী মাধ্যমটিকে ফুটিয়ে তুলেছে। পাঠ্যবই অনুযায়ী, আমাদের বাড়ির আশপাশে যারা বসবাস করেন তারা হল আমাদের প্রতিবেশী। পাশাপাশি বাড়িগুলোর সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে। এই প্রতিবেশী এবং বন্ধুদের সাথে মেলামেশার মাধ্যমে শিশুরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সমতা, ঐক্য প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা অর্জন করতে পারে, যা তাদের সামাজিকীকরণে বড় ভূমিকা রাখে। উদ্দীপকে দেখা যায়, মিলি তার মায়ের কাছ থেকে অনুপ্রাণিত বা সহায়তাপ্রাপ্ত হয়ে তার প্রতিবেশী ও বন্ধুদের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে যায় এবং তাদেরকে নানাভাবে সহায়তা করে। এই যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখা এবং বিপদে আপদে পাশে দাঁড়ানো, এটি সামাজিকীকরণের একটি অত্যন্ত ইতিবাচক দিক। মিলির এই আচরণের মাধ্যমে প্রতিবেশীদের সাথে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ঐক্যের প্রকাশ ঘটেছে। সে একা একা না বড় হয়ে তার চারপাশের পরিবেশ ও মানুষের সাথে খাপ খাইয়ে নিতে শিখছে এবং সামাজিক গুণাবলী অর্জন করছে। তাই বলা যায়, মিলি তার কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিকীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন প্রতিবেশী ও বন্ধুদের সমবয়সী দল প্রভাবকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঘ. মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে কি তুমি মনে কর? মতামত দাও। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর: হ্যাঁ, আমি মনে করি মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড তাদের সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা পালন করবে। পাঠ্যবই অনুযায়ী,
শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, সমবয়সী দল এবং গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। সংবাদপত্র, ম্যাগাজিন, টেলিভিশন ও ইন্টারনেট মানুষকে সমাজ ও সংস্কৃতির বিভিন্ন তথ্য সরবরাহ করে। অন্যদিকে বন্ধুদের সাথে সৃজনশীল কোনো সংগঠনে যুক্ত হয়ে বিতর্ক বা শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শিশুর মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার মতো সামাজিক আদর্শ গড়ে ওঠে, যা তাকে একজন যোগ্য ও আদর্শ নাগরিক হতে সাহায্য করে। উদ্দীপকে মিলির ভাই ও তার বন্ধুদের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়, তারা শুধু নিজেদের মধ্যে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে না, বরং একটি সংগঠনের মাধ্যমে সমাজ ও জীবনের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ইতিবাচক কাজে লিপ্ত রয়েছে। গণমাধ্যমের সঠিক ব্যবহার, তারা একত্র হয়ে বিভিন্ন তথ্যভিত্তিক পত্রিকা ও ম্যাগাজিন পড়ছে এবং টেলিভিশন বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জীবনধর্মী ছবি ও অনুষ্ঠান দেখছে। গণমাধ্যমের এই শিক্ষামূলক ব্যবহার তাদের চিন্তাচেতনা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে। মানবিক ও সামাজিক গুণাবলী অর্জন, বিতর্ক অনুষ্ঠানের মতো সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তাদের মধ্যে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ, নিয়মানুবর্তিতা এবং যুক্তিবাদী মানসিকতা তৈরি হচ্ছে। নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক শিক্ষা, একটি সংগঠন গড়ে তোলার মাধ্যমে তারা দলগতভাবে কাজ করার সুভ্যাস ও নেতৃত্বের গুণাবলী অর্জন করছে, যা তাদের বৃহত্তর সমাজজীবনের আদব কায়দা ও মূল্যবোধ শিখতে সরাসরি সাহায্য করবে। পরিশেষে বলা যায়, মিলির ভাই ও তার বন্ধুদের এই যৌথ ও গঠনমূলক প্রচেষ্টা তাদের বিপথগামী হওয়া থেকে দূরে রাখবে এবং সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের মনোজগৎকে সমৃদ্ধ করবে। সমাজে নিজেদের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করতে এই কর্মকাণ্ডগুলো সত্যিই এক অনন্য ও প্রভাবশালী ভূমিকা পালন করবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ১. সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কেন? ১ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর। সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কারণ এটি মানুষের জীবনের কোনো একটি নির্দিষ্ট বয়সে বা সময়ে থমকে থাকে না, বরং মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। মানুষ সমাজের একটি পরিবর্তনশীল পরিবেশের মধ্যে বসবাস করে। জীবনের প্রতিটি ধাপে মানুষকে নতুন নতুন পরিবেশ, পরিস্থিতি এবং ভূমিকার সাথে খাপ খাইয়ে চলতে হয়। যেমন, শৈশবে শিশু পরিবার, খেলার সাথী ও বিদ্যালয় থেকে প্রাথমিক নিয়ম নীতি ও সামাজিক আচরণ শেখে। যৌবনে কর্মক্ষেত্র, নতুন আত্মীয়তার সম্পর্ক এবং নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে মানুষকে নতুন রীতিনীতি আয়ত্ত করতে হয়। বার্ধক্যেও মানুষ তার পরিবর্তিত শারীরিক অবস্থা ও সমাজব্যবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। যেহেতু জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা লাভ করতে হয় এবং সমাজের সাথে অভিযোজন বা খাপ খাইয়ে চলার এই প্রক্রিয়াটি কখনোই শেষ হয় না, তাই সামাজিকীকরণকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। ২. শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে শিশুর ভালো অভ্যাস গঠন করে? ২ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর। শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানার্জনের পাশাপাশি বিভিন্ন নিয়ম কানুন ও সামাজিক আদর্শের মাধ্যমে শিশুর সুভ্যাস গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এটি ব্যাখ্যা করা হল। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিক্ষা, বিদ্যালয়ে প্রতিদিন নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া, অ্যাসেম্বলিতে অংশ নেওয়া, ইউনিফর্ম পরা এবং ক্লাসের নিয়ম মেনে চলার মাধ্যমে শিশুর মধ্যে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার সুভ্যাস গড়ে ওঠে। শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করা এবং সহপাঠীদের প্রতি আন্তরিক হওয়ার মাধ্যমে শিশু শ্রদ্ধাবোধ শেখে। এছাড়া নিজ কক্ষ পরিষ্কার রাখা বা ক্লাসের বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে সে দায়িত্বশীল হতে অভ্যস্ত হয়। সহযোগিতা ও ভাগাভাগি করার মানসিকতা, সহপাঠীদের সাথে দলগত কাজ, খেলাধুলা এবং টিফিন বা পড়াশোনার সামগ্রী ভাগাভাগি করার মাধ্যমে শিশুর মধ্যে পরার্থপরতা ও পারস্পরিক ভালোবাসার সুভ্যাস তৈরি হয়। পাঠ্যপুস্তকের ইতিবাচক প্রভাব, পাঠ্যবইয়ের বিভিন্ন শিক্ষামূলক গল্প, নৈতিকতা ও সততার আদর্শ শিশুর মনকে গভীরভাবে প্রভাবিত করে, যা তাকে বাস্তব জীবনে ভালো আচরণ করতে উদ্বুদ্ধ করে। সংক্ষেপে বলা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের রুটিনমাফিক পরিবেশ এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম অবলীলায় শিশুর ভেতরের অনাকাঙ্ক্ষিত আচরণ দূর করে সুন্দর ও কাঙ্ক্ষিত সুভ্যাস গঠনে সাহায্য করে। ৩. ঝুঁকিপূর্ণ শ্রম কিভাবে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতি করে? ৩ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর। ঝুঁকিপূর্ণ শ্রম শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশকে চরমভাবে বিপন্ন করে তোলে। পাঠ্যবইয়ের আলোকে এর ক্ষতিকর দিকগুলো নিচে আলোচনা করা হল। ১.
শারীরিক ক্ষতিসমূহ, সংক্রামক রোগ ও স্বাস্থ্যহানি। ইট ভাটা, কেমিক্যাল কারখানা বা বর্জ্য ঘাটার মতো নোংরা ও বিষাক্ত পরিবেশে কাজ করার কারণে শিশুরা অল্প বয়সেই হাঁপানি, চর্মরোগ ও বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়। অপুষ্টি ও হাড়ের ক্ষতি, হাড় ও পেশি পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার আগেই ভারী কাজ করার ফলে মেরুদণ্ড ও হাড়ের স্থায়ী ক্ষতি হয়। তাছাড়া অপুষ্টি, অনিদ্রা ও বিশ্রামহীন জীবনের কারণে শিশুর শারীরিক বৃদ্ধি থমকে যায়। অঙ্গহানি ও দুর্ঘটনার ঝুঁকি, লেদ মেশিন, ওয়েল্ডিং কারখানা বা চলন্ত গাড়ির হেলপার হিসেবে কাজ করার সময় অসাবধানতাবশত যেকোনো মুহূর্তে বড় ধরনের অঙ্গহানি বা মৃত্যুর ঝুঁকি থাকে। ২. মানসিক ক্ষতিসমূহ, হীনমন্যতা তৈরি। একই বয়সী অন্য শিশুদের সুন্দর পোশাক পরে বিদ্যালয়ে যেতে বা মা বাবার সাথে বেড়াতে দেখে শিশু শ্রমিকদের মনে তীব্র মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হয়। নিজেদের চাহিদার এই অপূর্ণতা থেকে তাদের মনে গভীর হীনন্যতার সৃষ্টি হয়। সমাজবিদ্বেষ ও হিংস্রতা, প্রতিনিয়ত শোষণ, অবহেলা ও নির্যাতনের শিকার হতে হতে শিশুরা সমাজ ও মানুষের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। ফলে তাদের মনে এক প্রকার হিংস্রতা, ক্ষোভ ও ক্ষিপ্রতার জন্ম নেয়। আবেগহীন ও ভয়ঙ্কর হয়ে ওঠা, স্নেহ মমতাহীন ও রূঢ় পরিবেশে বড় হতে হতে এক পর্যায়ে এসব শিশু পুরোপুরি আবেগহীন ও ভয়হীন হয়ে পড়ে, যা তাদের পরবর্তীতে ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিতে পারে। সংক্ষেপে বলা যায়, ঝুঁকিপূর্ণ শ্রম একটি শিশুর সুন্দর শৈশব ও ভবিষ্যৎ নাগরিক হওয়ার সব সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। তাহলে আজ আমরা চমৎকার এই পাঠটি থেকে কি শিখলাম? আমরা জানলাম, সামাজিকীকরণ কোনো সাময়িক বিষয় নয়, এটি আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত এক আজীবন পথচলা। পরিবার, খেলার সাথী আর বিদ্যালয় আমাদের প্রতিনিয়ত সুনাগরিক হতে শেখায়। তবে এই ক্লাসের সবচেয়ে বড় শিক্ষা হল, মইনুল বা মলির মতো আমাদের চারপাশে যে শ্রমজীবী শিশুরা রয়েছে, তারা আমাদের চেয়ে আলাদা কেউ নয়। তাদের প্রতি অবহেলা বা নিষ্ঠুরতা নয়, বরং ঘরের ছোটখাটো কাজ নিজে করে তাদের কাজের চাপ কমানো, তাদের শিক্ষার সুযোগ দেওয়া এবং পরিবারের একজন সদস্য ভাবাই আমাদের আসল মানবিক গুণ। চলো আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা নিজেরা কখনো কোনো ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে জড়াব না, এবং আমাদের চারপাশের প্রতিটি শিশুর শৈশবকে সুন্দর ও সুরক্ষিত করতে সবসময় ভালোবাসার হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ সবাইকে।